সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় আইন, নিরাপত্তা ও পুলিশ। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর জিয়া রহমান, চেয়ারম্যান অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মাঝখানে আছেন কাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক, ও ওই প্রান্তে আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আইনজীবী, সুপ্রিম কোর্ট। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। খালেদা জিয়ার হাতে দেশের মানুষ নিরাপদ নয়, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারার বিচার বাংলার মাটিতেই হবে। সিলেটে জনসভায় প্রধানমন্ত্রী। রাজধানীর কল্যাণপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বস্তিবাসীর মধ্যে সংঘর্ষ, হাইকোর্টের স্থগিতাদেশের পরও চলে অভিযান। নারায়ণগঞ্জে 5 খুনের মূল হোতা মাহফুজের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। শিলের নোড়ার আঘাতে একাই 5 জনকে হত্যা করে মাহফুজ, জানালেন পুলিশ সুপার। জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত আসা 26 বাংলাদেশি আল কায়েদা বা আইএস নয়, আটক 14 জন আনসারুল্লাহ বাংলা টিমের অনুসারী, তথ্য গোয়েন্দা পুলিশের। এবং বেসরকারি স্কুলে বেতন বাড়ানোয় বিপাকে অভিভাবকরা, শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা, অতিরিক্ত ফি ছাড়াই ভর্তি চালিয়ে যাওয়ার নির্দেশ শিক্ষা অধিদপ্তরের। স্যার, আপনি তো অপরাধ বিজ্ঞানের, তো এখন আমরা যেহেতু পুলিশ নিয়ে কথা বলছি, তো পুলিশ মানে পুলিশের এই অর্ডিন্যান্স বলেন, নিয়ম বলেন, নীতিমালা বলেন, পুলিশ কতটুকু একটা মানুষকে মানে আঘাত করতে পারে? ধন্যবাদ। আঘাত তো প্রশ্নই উঠে না। মানে আপনি যদি একটি গণতান্ত্রিক দেশের কথা বলেন, গণতান্ত্রিক শক্তি যেখানে কার্যরত, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আছে, সেখানে ব্যক্তির অধিকার তো সর্বোচ্চ, যে কোনো ইন্ডিভিজুয়াল নাগরিকের অধিকার যেটাকে আমরা বলি। এবং এখান থেকে কিন্তু ল অ্যাবাইডিং সিটিজেনের কথাটি এসছে। একজন সিটিজেন যেমন মানে আইন কানুন মেনে চলবে, তেমনি রাষ্ট্রেরও কিন্তু দায়িত্ব তার যে ব্যক্তিগত, তার যে অধিকার আছে, বিশেষ কিছু অধিকার আছে, সেই অধিকারকে সংরক্ষণ করা। তো পুলিশ হচ্ছে রাষ্ট্রের একটা অ্যাপারেটাস, আরও মেজর 3টি অ্যাপারেটাসের মতো। আপনি যদি সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, পুলিশ এবং যারা পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার, তো এই নিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। তো এর মধ্যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের এখানে দুর্ভাগ্যক্রমে, এই কথাটি আপনি শুরু করেছেন, খুব লিডিং একটা কোশ্চেন। কারণ আমাদের দেশে পুলিশ যা ইচ্ছে তাই করতে পারে। আমরা ছোটবেলায় শুনেছি আকাশের যত তারা পুলিশের তত তারা, কিংবা এখন যে আরো এই ধরনের নানা রকম কথা শোনা যাচ্ছে। একটু ঐতিহাসিক প্রেক্ষাপট নিশ্চয়ই আছে, এবং সেটি আমাদের এখানে যেটা আমি বলবো যে ওই যে কলোনিয়াল যে পুলিশ যে কারণে তৈরি করা হয়েছিল 1861 সালের আইন দিয়ে, এই রাষ্ট্র ব্যবস্থার মানে তাকে সেই সময়কার তার যত তাকে বাঁচানোর জন্য, এবং সেই কারণে কিন্তু পুলিশ যে ফোর্স, আপনি ওয়েস্টে যাবেন সেখানে পুলিশকে বলা হয় পুলিশ অ্যাজ সার্ভিস, কিন্তু আমরা কিন্তু এখনো পুলিশ ফোর্স শব্দটা ব্যবহার করি। এবং এটা মানে তাত্ত্বিকভাবে যদি আপনি দেখেন, মূলত এই যে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক প্রক্রিয়া ডেভেলপ করেনি। অন্য কথায়, রাষ্ট্রের বাইরে যেই সমাজ, যেটাকে আমরা সোসাইটি বলি, যেটাকে সিভিল সোসাইটি মানে ব্রডলি বলা হয়ে থাকে, সেই সিভিল সোসাইটির যতদিন পর্যন্ত এম্পাওয়ারমেন্ট না হবে, এম্পাওয়ার্ড যতক্ষণ পর্যন্ত না হবে, আপনি, আমি, একজন নারী, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, একজন শ্রমিক, একজন কৃষক, এরাই কিন্তু প্রকৃত অর্থে সিভিল সোসাইটির সদস্য। রাষ্ট্রের বাইরে যত প্রাইভেট স্পেয়ারে যারা আছে সবাই সিভিল সোসাইটির সদস্য। তো এই রাষ্ট্র আমাদের, আমি যেটা বলছি যে এটা কলোনিয়াল স্টেট, এবং সেটা এখনো ওই যে সমস্ত আইন কানুন মাইন্ডসেট সবকিছুর মধ্যে সেই কলোনিয়াল স্ট্রাকচারটাই এখনো রয়ে গেছে, যেটা 1972-তে বিখ্যাত সমাজবিজ্ঞানী হামজা আলাভি বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের কথা বলছিলেন। অ্যাপারেন্টলি শুনতে এটা কি খুব মানে ম্যাজিক্যাল একটা কথা মনে হয়, যে ওভার ডেভেলপড স্টেট। ওভার ডেভেলপড স্টেট বলতে তিনি মিন করেছিলেন যে অতি বিকশিত রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের ক্ষমতা হচ্ছে ভয়ঙ্কর, দৈত্যের মতো ক্ষমতা, এটাই তিনি মিন করেছিলেন। তো সেই অর্থে আপনি আমেরিকাতে যাবেন, যে দেখবেন আমেরিকার ফরেন পলিসি কিন্তু হিউজ, তারা বাইরে আগ্রাসিভ অ্যাক্টিভিটিস করছে, কিন্তু তার ঘরের মধ্যে যদি সে
মিনিমাম কোনো ধরনের একটা কিছু করে, সাথে সাথে কিন্তু আপনি দেখবেন যে সেখানে সিভিল সোসাইটির পক্ষ থেকে যে রিয়াকশনটা হয়, এবং এটা এম্পাওয়ার্ড হওয়ার কারণে আপনি দেখবেন যে সেখানে সিনেট বা কংগ্রেসে আপনি দেখবেন যে তাদের এই গোষ্ঠীগুলোর অর্থাৎ সিভিল সোসাইটির গ্রুপের প্রত্যেকের অত্যন্ত শক্তিশালী লবিস্ট থাকে, শক্তিশালী এমপি থাকে যাদের পক্ষে লড়াই করে। অর্থাৎ এই যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা মিসিং বাংলাদেশে। মিসিং থাকার কারণে আমরা দেখছি যে এখনো পুলিশ যেরকম ভাবে আমরা দেখেছি সেই ব্রিটিশ আমলে যে ব্যবহার Colonial year যেটা। সেই লিগেসিটা এখনো বহন করছে। মাঝে আমাদের আরো কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যে এই যে মিলিটারি শাসন এবং অবৈধ শাসন তাদেরও হাতিয়ার হিসেবে ব্যবহার করতে করতে পুলিশের ওই জায়গাটা থেকে পুরোপুরি এখনো মুক্ত হতে পারেনি। তবে আমি এইরকম ফ্ল্যাট মন্তব্য করতে চাই না। আমি যেটা দেখছি সেটি হচ্ছে এটা শুরু হয়েছে, এই যে আমাদের সোসাইটির একটা ট্রান্সফরমেশন ঘটছে। এবং মিডিয়া যেভাবে কথা 10 বছর আগে আপনার কোনো ক্রাইম রিপোর্টারও আপনি পেতেন না, কিংবা এতগুলো টিভি চ্যানেল ছিল না, এতগুলো কথাও হতো না। এই যে কথাগুলো হচ্ছে, আমি মনে করি এটি একটি মানে বড় সম্পদ, যার মধ্য দিয়ে কিন্তু পুলিশের আস্তে আস্তে রিফর্ম হবে হওয়ার এবং জন্য বেরিয়ে আসছে। পুলিশের কালচার যেটা, সেই কালচারটা। আপনার কাছে যাওয়ার আগে একটা ফোন আছে দর্শকের। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। সাধারণ কবি, পুরানো পল্টন হলো, এখন বেগমগঞ্জ নোয়াখালী থেকে বলছি। আমার প্রশ্ন জিয়া রহমান সাহেবের কাছে, জিয়া সাহেবের কাছে। প্রশ্ন হচ্ছে পুলিশের ভাবমূর্তি আজকে যে পর্যায়ে আছে, এই জন্য কি আমরা সবার আগে রাজনীতিবিদরা বহুলাংশে দায়ী নয় কি? প্রশ্নটা কঠিন। ঠিক আছে, এটারও আমরা কথা বলতে বলতে আপনার এই প্রশ্নের উত্তরটা আসবে। হ্যাঁ হান্নান, উনি যেটা বলছিলেন যে কলোনিয়াল পুলিশের চিন্তা ভাবনার যে জিনিসগুলো, অধিকাংশ জিনিসই এখানে থেকে গেছে, এটা কি? অবশ্যই। আমি জাস্ট একটা মিনিট আপনার কাছে ধান নিচ্ছি। সেটা হচ্ছে পুলিশের 11টা কমিশন হয়েছে রিফর্ম করার জন্য, একটি কমিশনে আলোর মুখ দেখেনি। অর্থাৎ যেই ক্ষমতায় এসছে এই শক্তিশালী অংশটাকে তারা পছন্দ করছে, কারণ এখানে ওই যে পলিটিসাইজেশন বা যেটাকে বলা হয় রাজনীতিকরণ। নাকি তাহলে তো এটা আপনার উত্তর হয়ে গেল। না, এইটাই আমি একসাথে দিয়ে দিলাম সেটা। হ্যাঁ হান্নান ভাই। ধন্যবাদ। প্রসঙ্গটি যেভাবে আমাদের সামনে এসেছে তাতে নিশ্চিতভাবে বলা যায় যে সমাজে একটি অন্তঃক্ষরণ চলছে। এই অন্তঃক্ষরণের বহিঃপ্রকাশ হিসেবে সমাজকে সুনিয়ন্ত্রিত, সুশৃঙ্খল রাখার জন্য যে উইপেনটি রাষ্ট্রের, সেই উইপেনটি আজকে প্রশ্নবিদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র এই উইপেনটি কেন তৈরি করেছিল? এই জায়গায় যদি আমরা বিষয়টিকে না দেখি, পর্যালোচনা করি, তাহলে কার্যত এ থেকে পরিত্রাণের জায়গাটি আমরা কখনোই পাবো না। রাষ্ট্র এই জায়গাটিকে তৈরি করেছিল সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য, তার প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী হিসেবে, যাদের হওয়ার কথা ছিল পোলাইট, ভদ্র, যাদের হওয়ার কথা ছিল মোস্ট অবলাইজড, যাদের হওয়ার কথা ছিল লয়াল, যাদের হওয়ার কথা ছিল ইন্টেলিজেন্ট। সেই জায়গায় আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ঔদ্ধত্যের আচরণ, আমরা পাচ্ছি আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে, আইনকে বাইপাস করার জন্য সাংগঠনিক এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার। আমরা পাচ্ছি মানুষকে হেনস্থা করার জন্য রাষ্ট্র ক্ষমতার প্রয়োগ। আর আমরা পাচ্ছি যে কথাটি উনি বলেছিলেন যে পুলিশ বাহিনী গঠনের মূলে 1868 সালে এর যে বিধি, 61-তে বাহিনী গঠন হলো, 68-তে এর বিধিটি প্রণয়ন করা যেটা হয়েছে। তারপরে 86-তে এসে 1886-তে এসে এটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো। তো এই যে সময়টায় উনি যে কথাটি বলছিলেন, স্যার যেটা বলছিলেন, যে শাসককে রক্ষা করার জন্য যে বাহিনীটা গঠন করা হয়েছিল, তখনও কিন্তু মৌলিক কিছু বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া হয়েছিল। সেই জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করার জন্য এই বিধিবিধানগুলো তৈরি করা হয়েছিল, যাতে এক্সট্রিম পাওয়ার কারো না চলে যায়। আমরা সেই জায়গায় এখন কি দেখছি সেই যে শাসককুল এর জন্ম দিয়েছিলেন, তারা কিন্তু এই বাহিনীকে ব্যবহার করেছেন নিজের প্রয়োজনে, কিন্তু পাশাপাশি প্রজাকুলের
স্বার্থ রক্ষার জন্যও তাদের দৃষ্টি ছিল। আজকে আমরা কি লক্ষ্য করছি? আজকে আমরা লক্ষ্য করছি এই বাহিনীর ভেতরে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আমরা সরকারকে অর্থাৎ শাসককে রক্ষা করছি, বিনিময়ে শাসক আমাদেরকে রক্ষা করছে। যে কারণে আমরা আজকেই যদি লক্ষ্য করি এই রাব্বির ঘটনাটিতে আমরা দেখলাম যে পুলিশের কাছে অভিযোগ দাখিলের পরেও যখন এটিকে মামলা হিসাবে না নিয়ে এটিকে শুধুমাত্র ডিপার্টমেন্টাল শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে কিনা, ডিপার্টমেন্টাল তদন্ত অর্থটা কি, প্রশাসনিক ক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটেছে কিনা সেটি দেখা, কিন্তু এখানে কোনো অপরাধ হয়েছে কিনা সেটার জন্য তো অপরাধের আইনে সে অভিযোগ করেছে। সেই ক্ষেত্রে প্রথম যে কাজটি হওয়ার কথা ছিল, আইনের দৃষ্টিতে সমতার যে বিধান আমার সংবিধানে আছে, আমার সিআরপিসিতে আছে, সেই সমতার বিধানটাকে উপেক্ষা করে আমরা অপরাধমূলক কার্যক্রমের জন্য কাজের জন্য অপরাধমূলক কার্যক্রম, অপরাধ বিরোধী যে কার্যক্রম গ্রহণ করার কথা সেটি যখন করা হলো না, তখন বাধ্য হয়ে কেউ গেলেন আদালতের কাছে। আদালত যখন এই বিষয়টিতে একটি আদেশ দিলেন, সেই আদেশকে আমরা দেখলাম সরকার আবার সেই আদেশটাকে স্টে করার জন্য, হাইকোর্টের অর্ডারকে স্টে করার জন্য উচ্চতর আদালতে গেলেন, আপিলে গেলেন। আপিলে যাওয়ার পরে আজকে সেই বিধানটি, সেই আদেশটি, হাইকোর্টের আদেশটি আজকে স্থগিত হয়ে গেছে। প্রশ্নটি এইখানে যে শাসক তার নাগরিককে রক্ষার জন্য চেষ্টা করছেন না এই বাহিনীর সদস্যকে রক্ষার চেষ্টা করছেন। কারণ হাইকোর্টের আদেশটি দুদিন পরে তৃতীয় দিনে এসে স্থগিত হলো, তাহলে প্রথম দিনেই যে যখন হাইকোর্ট আদেশটি দিলেন তখনই যদি এটাকে এজাহার হিসাবে নেওয়া হতো, তাহলে এটা আমলযোগ্য অপরাধ হিসাবে ওই অফিসারের গ্রেপ্তার করার কথা ছিল। এই জায়গাকে বাইপাস করার জন্য, অর্থাৎ পুলিশ সদস্যকে রক্ষার তাগিদে সরকার অর্থাৎ শাসক গেলেন উচ্চতর আদালতে, এবং উচ্চতর আদালতে যে তিনি এই অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হওয়ার কারণে যে আদেশটি জারি হয়েছিল সেই আদেশটিকে স্থগিত করে দিলেন। এখন করালেন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেন একজন পুলিশের কর্মকর্তা, পুলিশ সদস্য কেন নাগরিকের প্রতি লয়াল থাকবে, এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভদ্রচিত আচরণ প্রাপ্তি। আমার ট্যাক্সের পয়সায় যে বাহিনীটি পরিচালিত হচ্ছে, যে বাহিনীটি গঠন করা হচ্ছে, যাদেরকে অধিকতর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে আমি কি পেতে চাই? আমি একটি ভদ্রচিত আচরণ পেতে চাই একজন নাগরিক হিসাবে, একজন ট্যাক্স পেয়ার হিসাবে, কিন্তু আমি তার কাছ থেকে পাচ্ছি ঔদ্ধত্যমূলক আচরণ। এই ঔদ্ধত্যের জায়গাটি তৈরি কিন্তু ওই পুলিশ বাহিনী গঠনের সময়ে, আজ থেকে 150 বছর আগে প্রায়, এই ঔদ্ধত্যের আচরণটি ছিল না এই বাহিনীর। এমনকি 50 বছর না 20 বছর আগেও কিন্তু এতটা ঔদ্ধত্যের আচরণ ছিল না। আজকে ঔদ্ধত্যের আচরণটা এসেছে কোথা থেকে? যে কথাটি আমরা একটু আগে আলাপ করছিলাম এই অনুষ্ঠানের আগেই, যে 1976 সালে মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স যখন তৈরি করা হলো ঢাকা মহানগরীতে, তখন পুলিশের কমিশনারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি দিয়ে দেওয়া হলো, এবং এই জায়গায় একটি বাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে যার কাজ করার কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে যার কাজ করার কথা, এর ফলে সে পরিণত হলো আইন প্রয়োগকারী সংস্থায়। আইন রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো অপরাধীকে ধরে বিচারে সোপর্দ করার। সে তাকে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হলো, এবং কিছু ক্ষেত্রে পুলিশের এই কমিশনার বা তার অধস্তন যে কর্মকর্তারা আছে তাদের উপরে পাওয়ার ভেস্ট করার যে প্রক্রিয়াটি তৈরি হলো, এর ভিতর দিয়ে সে কিন্তু কিছু ক্ষেত্রে নিজের হাতে বিচারের দায়িত্ব তুলে নেওয়ার অধিকার পেল। এই অধিকারটি তাকে কিন্তু আইন
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আইন প্রয়োগকারী সংস্থায় পরিণত করলো। এই প্রয়োগকারী সংস্থায় যখনই পরিণত হলো, তখন থেকে আমরা দেখছি যে চেক অ্যান্ড ব্যালেন্সটি ভেঙে গেল। একজন ম্যাজিস্ট্রেটের মুখাপেক্ষী থেকে, যার হাতে অস্ত্র নেই, যার হাতে অস্ত্র ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটি চলে গেল সরাসরি যিনি অস্ত্রের ব্যবহারকারী তার নিজের কর্তৃত্বে। এই যে পর্যায়গুলো দিনে দিনে এমন একটি অবস্থায় নিয়ে এসেছে যে ক্ষেত্রে পুলিশ বাহিনী এখনো, যদি আমরা পুলিশের পিআরবি এবং সিআরপিসি এই দুটোকে একসাথে করে আমরা দেখি, তাহলে লক্ষ্য করবেন যে ইউনিফর্ম পুলিশ এবং নন ইউনিফর্ম সিভিল ড্রেসের প্লেন ক্লথ পুলিশ, এই দুটি কাজের বিভাজন ছিল। যখন আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে সিভিল এরিয়াতে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নিয়ে পুলিশি দায়িত্ব পালন করত, তখন তাকে আইডেন্টিফাই করার জন্যই ইউনিফর্ম পুলিশ করা হয়েছিল। আর ইউনিফর্ম পুলিশকে সাপোর্ট দেওয়ার জন্য, ইনফরমেশন সাপোর্ট দেওয়ার জন্য, ইনভেস্টিগেশনের প্রয়োজনে গোপনে সাধারণ মানুষের ভেতরে থেকে তার তথ্য সংগ্রহের জন্যই করা হয়েছিল পুলিশের কিছু বাহিনী, বিভাগ। সেই বিভাগগুলোর প্লেন ক্লথ অ্যাক্টিভিটিসের ছিল, আপনার বিধান ছিল। আজকে সেই জায়গাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা একটু দেখি, যে কারণে আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দেখতে পাচ্ছি যে প্লেন ক্লথ পুলিশ যখন অপরাধে ধরা পড়ছে তখন এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হচ্ছে, অথবা ধরা পড়লে পুলিশ হচ্ছে, ধরা না পড়লে সে ছিনতাইকারী থেকে যাচ্ছে। এই যে পরিস্থিতি, এর ভিতরে দিয়ে আমাদের পুলিশ বাহিনী, যাকে আমরা সবচাইতে আমার নিরাপত্তার জন্য, আমার সহযোগী হিসাবে, আমার আশ্রয়ের জায়গা হিসাবে বিবেচনা করব, তাকে আমি প্রতিপক্ষকে পরিণত করে ফেলছি। আমরা এই বাহিনীকে একটি বন্ধুর বাহিনী না হিসেবে ব্যবহার না করে, মর্যাদা না দিয়ে আমরা শত্রুর পর্যায়ে ফেলে দিয়েছি। অ্যাডভোকেট খুরশিদ, আপনি একটু বলবেন পরিষ্কারভাবে, যেমন সাধারণত রাত্রেবেলা তল্লাশি হয় বা কারো জায়গায় তল্লাশি করে, আইনের ডিএমপির যে অর্ডিন্যান্স আছে, কতটুকু একটা মানুষকে কিভাবে বলতে পারে, কিভাবে ইয়া করতে পারে, বা মানুষ তার উত্তরে কতটুকু বলতে পারে? আপনাকে ধন্যবাদ। আসলে আমার দুইজন শ্রদ্ধেয় ব্যক্তি অনেক কথাই বললেন, ওনাদের কথাটা হয়তো পার্টলি কারেক্ট, কিন্তু পুলিশ সম্পর্কে আমার মনে হচ্ছে একটু বেশি বলা হচ্ছে। কারণ আমরা যেহেতু মামলা মোকদ্দমা করি, আমরা পুলিশের অনেক ট্রায়ালও করি। একজন পুলিশের এসপির সাজা হয়েছিল ট্রায়াল কোর্টে দুর্নীতির মামলায়, হাইকোর্ট ডিভিশনে অ্যাকুইটাল করেছিল, আমরা অ্যাপেলেট ডিভিশনে গিয়েছি, লিভ পেয়েছি। পুলিশ যে আইনের ঊর্ধ্বে, এই কথাটা মোটেও ঠিক না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সম্প্রতি কয়েকটি ঘটনা জনমনে খুব আলোড়ন সৃষ্টি করেছেন, এটাও ঠিক। এটা নিয়ে পুলিশের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায়, টক শো বলেন, কাগজে বলেন, মিডিয়াতে বলেন, সব জায়গায়। কিন্তু আমি একটু ভিন্নভাবে বলবো, আমার শ্রদ্ধেয় দুজন আলোচকের কাছ থেকে আমার যতটুকু ধারণা, পারসেপশন, আমি আমার প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে বা আমার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে আমি যেটা বুঝি, পুলিশের আসলে নিচের লেভেলে যেটা বলি মাঠ পর্যায়ের যারা পুলিশ, তাদের কিছু ল্যাক অফ নলেজ আছে। মানে হিউম্যান রেসপেক্ট কিভাবে করতে হয়, একটা মানুষকে কিভাবে ইন্টারোগেশন করতে হয়, ওই জিনিসটা তাদের হিউম্যান রাইটস রেসপন্সিবিলিটি নলেজ তাদের ল্যাকিং আছে। আচ্ছা খুরশিদ ভাই, যেটা 30 বছর ধরে চাকরি করার পরে এই ল্যাকিংসটা কেন থাকবে? না, এটা একটু শুনুন, এটার কথা আছে। আপনি যে ঘটনাগুলি ঘটছে, আপনি দেখেন এগুলি সবগুলি কিন্তু সাধারণ মানুষ রাস্তায় ঘুরছে। এটা কিন্তু মানে অর্ডিনারি যারা পুলিশ, যারা রাস্তায় টহল দেয়, যারা রাস্তায় সিকিউরিটি করে, তল্লাশি করে, তাদের মধ্যে এই প্রবণতাটা সবচেয়ে বেশি। তাদের মধ্যে এরাই তো সবচেয়ে বেশি। কয়টা লোক আছে, কয়টা অফিসার আছে আমাদের যারা আমাদের দ্বার প্রান্তে এসে পৌঁছাতে পারে? আপনি যে একটা কথা বললেন, রাত্রে যে সার্চিং করা হয়, আমি আমার চেম্বার থেকে আমার বাসায় পৌঁছতে এই প্রত্যেক দিনই রাত 12টা বাজে। আমি যখন আমার চেম্বার থেকে বের হই, আমাকে 2-3 জায়গায় আমার সিএনজি বা গাড়ি আটকায় আমাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় কি করেন, কোথায় যাচ্ছেন। আমি বলছি আমি লয়ার, সুপ্রিম কোর্টের, আমি প্র্যাকটিস করি, রাতে আমাকে অনেকক্ষণ কাজ করতে হয়, আমি বাসায় যাচ্ছি। অনেক সময় আমার ভিজিটিং কার্ড চায়, অনেক সময় আমার ভিজিটিং কার্ড তারা চায় না, কথা শুনেই দিচ্ছে। এখন অনেকে আমাকে আবার চিনে,
অনেকে যারা সার্জেন্ট লেভেল বা একটু উপরের লেভেলের অফিসার ওরা আমাকে দেখলে ভালো করেই চেনে, স্যার আপনি যান। কিন্তু হয়তো আমি তো ধরেন একটু পরিচিত কারণ হয়তো বা, কিন্তু আমার জায়গায় জানি একটা সাধারণ মানুষ যায়, পুলিশ তার ইন্টারোগেশন করে, জিজ্ঞাসাবাদ করার, তাকে পরিচিতি জিজ্ঞাসা করার পুলিশের ক্ষমতা আছে। যদিও পুলিশ একটু সন্দেহ করে, যদি তার চলাফেরা একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে, জিজ্ঞাসাবাদ করতে পারে। বাট এখানে পুলিশকে মনে রাখতে হবে, সে যখন একটা লোককে জিজ্ঞাসা করছে আপনি কি করেন, আপনার পরিচয় কি, এটা অত্যন্ত সম্মানের সহিত তাকে জিজ্ঞাসা করতে হবে। ভুল বুঝাবুঝিটা হচ্ছে এইখানেই আসলে। না, কিন্তু ভুল বুঝাবুঝি তো বলছে যে এই জায়গায় যে আমি তাকে থামতে বলেছি, সে থামেনি, আমি লাঠি দিয়ে পিটাই দিয়েছি, কারণ এই জায়গাটা বাড়াবাড়ি, এই জায়গাটা বাড়াবাড়ি, মানে এই সমস্যা তো এই জায়গা হচ্ছে। যে আমার কাছে বলছে যে ও মাদকের কারখানা থেকে চলে আসছে। পুলিশ কোন নাগরিকের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কোথাও আইনে নাই, কিন্তু যতগুলো ঘটনা ঘটেছে সব জায়গাতেই কিন্তু এটা সমানে দিয়েছে। এটা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বলেন, পিআরবি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স বলেন, যেটাই বলেন, কোনো আইনেই পুলিশ কোন নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে পারবে তার আইডেন্টিটি, কোথায় যাচ্ছেন, এত রাতে কেন, বা বিকালবেলা কোথায়, আপনার সাসপিশন আমাদের আপনার পকেট চেক করবো, আপনাকে আমরা একটু আলাদাভাবে জিজ্ঞেস করতে চাই, 10 মিনিট দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করবো, এটা পুলিশ পারে, পুলিশের এটা ক্ষমতা আছে। বাট এই পেটাতে পারে না, পেটাতে পারবে না, গায়ে হাত দিতে পেটাচ্ছে, তাহলে তার যখন একটা লোককে সামনাসামনি পিটায় শুয়াই দিয়েছে, তারপরে বিচারটা কার হবে? হ্যাঁ, অবশ্যই যিনি গায়ে হাত দিয়েছেন, পিটিয়েছেন, তার বিচার হবে। কিন্তু তা তো পুলিশ বিভাগ বলছে না, পুলিশ বলছে না আমরা তাকে থামতে বলেছি, সে থামেনি, ওই জন্য আমরা তাকে পিটিয়েছি। আমি একটু বলি, এখানে একটু আপনার গ্যাপ আছে। এখানে বিচার কিন্তু পুলিশের এখতিয়ার না, পুলিশের কিন্তু বিচার করার এখতিয়ার নাই। পুলিশের এখতিয়ার হলো ল এনফোর্সিং সিচুয়েশন কন্ট্রোল করা, পাহারা দেয়া, আপনার কোনো ঘটনা ঘটছে কিনা, কোনো মাদক পাচার হচ্ছে কিনা, কেউ অবৈধ কাজ করছে কিনা, এর আড়ালে পুলিশ কারো গায়ে হাত দেওয়ার ক্ষমতা নাই। পুলিশ যদি কোনো অপরাধ করে থাকে, আপনি যিনি ভিকটিম, যিনি পুলিশের হাতে মার খাচ্ছেন অ্যাকর্ডিং টু ইউ, বা পুলিশ আপনার সঙ্গে মিসবিহেভিয়ার করছে, আপনার দুটো রাস্তা আছে। একটা হলো আপনার পুলিশের ঊর্ধ্বতন অথরিটি, আপনাকে জানতে হবে, ধরেন উনি রমনা জোনে জিজ্ঞাসা করলো একজন পুলিশ, রমনা জোনের ডিসিকে, ওনার কাছে আপনি রিটেন কমপ্লেইন করতে পারেন, ওরাল কমপ্লেইন করতে পারেন। আর যদি এটা সীমা অতিক্রম করে, আপনি বিফোর দ্য ম্যাজিস্ট্রেট কোর্ট অফ আদালতে সরাসরি কমপ্লেইন করতে পারেন। এই ধরনের অনেক কমপ্লেইন কেস করে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির আদেশ দিয়েছে, ইনকোয়ারিতে প্রুভ হয়েছে, জুডিশিয়াল ইনকোয়ারি হয়েছে, পুলিশকে ট্রায়াল ফেস করতে হয়েছে, সিরিজ অফ কেসেস। কিন্তু আমি সর্বোপরি আমি মনে করি পুলিশের নিচের লেভেল যারা মাঠ পর্যায়ে কাজ করে, তাদের হিউম্যান রাইটস, এই যে মানুষের মানবাধিকার, মানুষের সঙ্গে কথা বলা, এই ধারণার একটা যথেষ্ট গ্যাপ আছে। এই জায়গাটা যদি তাদেরকে ওয়েল এডুকেটেড করা যায়, আমার মনে হয় জিনিসগুলো অনেক কমে আসবে। আপনি পুলিশ বাহিনীর সম্পর্কে যেভাবেই বলেন, যতভাবেই বলেন, পুলিশকে ছাড়া কি আপনি বাঁচতে পারবেন ভদ্রভাবে? নেভার। যে আমাদের এখানে শায়েক আব্দুর রহমান, জঙ্গি তৎপরতা, পুলিশের রোলটা দেখেন, ইয়াবা বড় বড় চালান, পুলিশ র্যাবের রোলটা দেখেন। অবভিয়াসলি এর পাশাপাশি কিছু ঘটনা আছে যেগুলো মানুষের অন্তরকে পীড়া দেয়, দুঃখ দেয়, মানুষ ভয় পায়, ভীত হয়, মানুষ মানে থ্রেটের মধ্যে থাকে যে পুলিশ আমাকে কি করবে। আমি মনে করি এটা ভার্চুয়ালি জুজুর ভয়, পুলিশকে এত ভয় পাওয়ার কোনো কারণ না। কিন্তু খুশি ভাই এখানে আছে, যেমন মনে করেন রাত্রেবেলা যাচ্ছে, আমি মনে করেন আমি গাড়িতে করে যাচ্ছি, আমাকে পিছ থেকে একটা মাইক্রোবাস এসে আমার সামনে থামাই দিল, আমি তখন এটাকে কি মনে করব? না, আপনি অবশ্যই ভয় পাবেন সাধারণ নাগরিক হিসেবে। আচ্ছা, এখন আপনি যে পুলিশ, আমি কি করে বুঝবো? হ্যাঁ, আপনি কি করে বুঝবেন? আপনি সাহস নিয়ে পুলিশকে, বা যে মাইক্রোবাস আপনাকে থামিয়েছেন, আমি সাহস করবো কি করে? ও যে আমাকে বের হয়ে গুলি করে দিবে না, আমি কি করে বুঝবো বলেন আপনি? তাহলে আমি যদি পুলিশের গাড়িটা দেখতে পাই, তাহলে তো আমি বুঝতে পারবো যে না, আমার সামনে একটা পুলিশের গাড়ি, মানে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে। যদি আমার সামনে একটা মাইক্রোবাস দাঁড়ায় থাকে, তাহলে আমি কোন দুঃখে এখানে গাড়ি থামাবো? না, আপনি গাড়ি, যদি আপনার গাড়ি রেস্ট্রেইন করে, তারা থামায়, তখন আপনি জিজ্ঞেস করতে পারবেন আপনারা কারা। তারা যদি পরিচয় দেয় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর আমরা লোকজন, তখন অবভিয়াসলি আপনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন আপনারা কি জানতে চাচ্ছেন, আমাকে বলেন, এটাই হবে আপনার উত্তর। কিন্তু ধরেন একটা ডিবেট হচ্ছে, কিন্তু মানে আইনগতভাবে ব্যাখ্যা দিচ্ছে। আমি ডেইলি স্টারেও একটা লেখা পড়েছি, পুলিশ সাদা পোশাকে কাজ করতে পারে না, এটা আসলে ঠিক না। অনেক বড় বড় ইনভেস্টিগেশন পুলিশের পক্ষে তার ড্রেস নিয়ে কাজ করা সম্ভব না। পুলিশ অনেক বড় বড় ইনভেস্টিগেশন করে সোর্সের মাধ্যমে। ওই সোর্সগুলো হয় বিভিন্ন রাস্তার লোকজন, খুচরা পান দোকানদার, তাদেরকে কিছু পয়সা দেওয়া হয়, তাদের মাধ্যমে খবর নেওয়া হয়, সোর্স। এখন এই সোর্সের মাধ্যমে পুলিশ যে ইনভেস্টিগেশনটা করে, ওই সময় পুলিশ তার ড্রেস নিয়ে কাজ করা সম্ভব না। কারণ আপনি জানেন আমাদের এখানে টেরোরিজম, আমাদের এখানে এমনভাবে ডেভেলপমেন্ট হয়েছে, এটা কল্পনাতীত ব্যাপার। আপনাকে ভিজাভিজ পুলিশের যে রোলটা,
যে ভদ্র আমার দুজন আলোচক যে কথা বলেছেন, অবভিয়াসলি ওনাদের সঙ্গে ডিবেট করার আমার কোনো স্কোপ নাই। ভিজাভিস আপনি রিভার্স ওয়েতে আমার মুদ্রার ওই পিঠটাও দেখবেন। আমাদের ল এনফোর্সিং এজেন্সি যদি না থাকে, এই যে আপনার টেরোরিজম কি পর্যায়ে চলে গেছে, সেই সব জায়গা আমি একটু বলি, একটু সেই সব জায়গা আপনি কিভাবে ইনভেস্টিগেশন করবেন? দুজন পুলিশের জন্য আপনি পুরো পুলিশ সমাজকে তো দায়ী করতে পারবেন না। আইজি সাহেব কি বললো না বললো আমি এটা কগনিজেন্স নিতে চাচ্ছি না। আইজি সাহেব অনেক কথাই বলতে পারে, উনি হেড অফ দ্য পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আইজির কথার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু ওনার পুলিশ ল এনফোর্সিং এজেন্সির উপর থাকতে পারে। আমি একজন সাধারণ কিন্তু নাগরিক যখন সাধারণ মানুষ এটা জানবে হ্যাঁ, তখন তো সাধারণ মানুষ বাজে রিঅ্যাকশন হবে। হ্যাঁ, সাধারণ মানুষ আমি যখনই জানবো আমি তখন প্রতিবাদ করব, আমি অনেকভাবে প্রতিবাদ করতে কিন্তু পারি। এটা কি আপনি মনে করেন যে একটা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ববান, দায়িত্বের মতো কথা বলা? অনেক ক্ষেত্রে তারা তাদের মানে এমন ভাবে কথাবার্তা বলে যেটা তার বলা উচিত না, উনি আসলে অনেক সময় কথা বলতে গিয়ে তারা হয়তো অনেক বড় পোস্টে চাকরি করে সীমা হারিয়ে ফেলে বা ব্যালেন্স রাখতে পারেন। এটা হলো ব্যালেন্স অফ কনভিনিয়েন্সের অভাব। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, পুলিশ কর্মকর্তা বলেন, কিন্তু মাঠ পর্যায়ের পুলিশদের যে সমস্যাগুলো আপনি গত 10 বছরে দেখছেন, আমাদের রুভেল মার্ডার কেস, রুভেলের ঘটনাটা দেখেন, তারপরে আপনার এই যে ব্যাংক অফিসিয়ালস, তারপরে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা, আজকে ঢাকার নারী শিশু নির্যাতন আদালত 5 জনের এগেইনস্টে একটা ইনকোয়ারি আদেশ দিয়ে, এগুলো তো অবশ্যই এগুলো খুব ইম্পর্টেন্ট আসপেক্ট আমাদের সমাজের জন্য, এবং সমাজের সাধারণ মানুষকে এরা অত্যন্ত ভয় ভীতির মধ্যে থাকে এইসব ঘটনা থেকে। কিন্তু ওভারঅল জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে রোল অফ পুলিশ। কাজেই রোল অফ পুলিশের আমরা যেটা বুঝছি সমস্ত 10 বছরের ঘটনাটা যদি আপনি মিলিয়ে দেখেন, নিচের লেভেলে মাঠ পর্যায়ের পুলিশের ল্যাক অফ এডুকেশনটা একটা বিরাট ফ্যাক্টর। না কিন্তু আপনার কাছে আপনার মানে আমি একটা জায়গায় যেটা মনে হচ্ছে আমাদের লেভেল, যেটা লেভেলে কিন্তু ওই লেভেলটা সবচেয়ে বেশি, ওই লেভেলটা বেশি, সবচেয়ে বেশি, এবং তারাই কিন্তু রুল করছে। প্রত্যেকটা থানা বলেন, জায়গা বলেন, রাত্রে বলেন, দিনে বলেন, তো তারা যারা মাস পিপলের সাথে জড়িত থাকছে, তারা যদি মাস পিপলের সাথে ঠিকমতো কথা বলতে না পারে, অথবা মাস পিপল তাদেরকে ভয় করে, অথবা তার কাছে সাহায্য নেওয়ার জন্য, বিশেষ কিছু কারণ আছে। আমি প্রথমে একটা টেলিফোন আছে। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ রমজান আলী, খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা থেকে বলছি। জি, অনেক দূর থেকে বলছেন। আমি তো অ্যাডভোকেট খুশিদারকে প্রশ্ন করতে চাই। আচ্ছা, যে বাংলাদেশ পুলিশ, আমরা কষ্ট করে পয়সা কামাই করে আমরা যে ট্যাক্স দেই, ট্যাক্সের পয়সা দিয়ে পুলিশ চলে, সেই পুলিশ জনগণকে পিঠায়। সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে পিঠালো এবং একজন সিটি কর্পোরেশন কর্মকর্তাকে পিঠালো, পুলিশের বিরুদ্ধে যে মামলা হলো, এই মামলা কোর্ট থেকে আবার পুলিশকেই তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। তো আমি অ্যাডভোকেট স্যারকে বিনয় সাহেব প্রশ্ন করতে চাই, এই যে পুলিশের তদন্ত, পুলিশ এই তদন্তগুলা কি স্যার সঠিক হচ্ছে, নাকি এতে কোনো প্রশ্ন সম্মুখীন হচ্ছে? আপনি দয়া করে বিনয় সাহেব। আপনাকে ধন্যবাদ। পুলিশের তদন্ত পুলিশ করছে, না, এটা ফেয়ার না। আমি মনে করি এটা ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করা উচিত। আমি মনে করি এটা। আর উনি যে কথাটা বলেছেন ওই যে রাব্বির এগেইনস্টে, ম্যাটারটা এখন সাবজুডিস, আজকে অ্যাপিলেট ডিভিশন স্টে দিয়েছে এবং সোমবারে পূর্ণাঙ্গ বেঞ্চে এটা শুনানি হবে, এবং এই তখন আজকের অর্ডারটা স্টে অর্ডার বোঝা যাবে। আর এটা আমি ওনার সঙ্গে একমত, পুলিশের যেহেতু বিরুদ্ধে এলিগেশন, পুলিশ এটা তদন্ত করা উচিত না। এটা ফর ফেয়ারনেস, পাবলিক ট্রান্সপারেন্সির জন্য এটা কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে এটা তদন্ত করা উচিত। হ্যাঁ স্যার, আমি মানে খুশি সাহেবের সাথে আমি দ্বিমত করছি না, তবে একটি জায়গায় আমি ওনাকে জাস্ট ক্লিয়ারিফাই করছি। আমি জানি না, আমরা দুইজন কিন্তু এরকম কথা বলি নাই পুলিশের কোনো প্রয়োজনীয়তা নাই, মানে পুলিশের প্রয়োজনীয়তা নাই আমরা কেউই মনে করছি না, বা পুলিশের যে অজস্র ভালো কাজ বাংলাদেশে আছে সেটাও কিন্তু আমরা একবারের জন্য অস্বীকার করিনি। এই যে জঙ্গি দমন থেকে শুরু করে পুলিশের অনেক ভালো কাজ আছে ডেফিনেটলি। আর দ্বিতীয় যে বিষয়টি আমি মনে করি উনি যে কথাটি বলেছেন সেটি একদম কারেক্ট জায়গায় উনি আঘাত করেছেন। এবং আমরা যেহেতু পুলিশের সাথে আমাদের ডিপার্টমেন্টের সাথে এক ধরনের রিলেশন ইন্টারাকশনের কারণে আমাদের বেশ কিছু ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আমরা কালেক্ট করতে পারছি। সেখানে আমরা যেটা দেখছি বাংলাদেশে, আমি ভালোটা আগে বলে নেই দানেশ ভাই, কারণ উনি যেহেতু আমাদেরকে ওরকম ভাবে মনে করেছেন সেই জন্য আমি বলছি যে আমি ভালোটা একটু আগে বলে নিই। যেমন বাংলাদেশের এই বিশেষ করে ক্যাডার সার্ভিসের অফিসার যারা এসছেন তাদের মধ্যে কিন্তু প্রচুর ভালো ছেলেপেলে এসছেন, এবং তারা কিন্তু অনেক ভালো বিপ্লবী ভূমিকা পালন করছে। আমি একজন নাম বলছি না, কয়েকদিন আগে চিটাগাংয়ে যে আপনার জঙ্গি দমনে একজন অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার, এবং তার সম্পর্কে আমরা জেনেছি যে বাংলাদেশের পুলিশের একজন রত্ন কিন্তু সে,
এবং তার জীবনটা বেঁচে গেছে মাত্র 2 মিনিটের জন্য, এরকম একজন পুলিশ অফিসার, এরকম অজস্র পুলিশ অফিসার আছে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, উনি যে জায়গাটা আঘাত করেছেন, কারেক্টলি আঘাত করেছেন যে মিড লেভেল এবং লোয়ার লেভেল, কনস্টেবল থেকে শুরু করে এসআই থেকে, আমি খুব স্পষ্ট করে বলছি আপনাকে, সিপাহী, কনস্টেবল, তারপরে আপনার SI পর্যন্ত। এসআই পর্যন্ত, এসআই তো আলটিমেটলি ওসি হয়ে যায়। এই জায়গাটাই কিন্তু সব সমস্যা। কিন্তু এরাই তো সব জায়গায়। আমি এটাই সব জায়গায়, এই জায়গাটাই আমি বলছি কেন সমস্যা। প্রথম সমস্যাটা দেখেন, একদম যখন তারা ঢুকে, আপনি একদম, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, আপনি পত্র পত্রিকায় সব জায়গায় আসছে, তার একেবারে রিক্রুটমেন্ট প্রসেসটাই হচ্ছে ফ্লজ। এবং এখানে আপনার প্রচুর টাকা পয়সা লেনদেন করে সে এখানে এই চাকরিটা নেয়, এবং সেই চাকরিটা তার, এবং সেই জায়গাটা সমস্যা হয় যে ব্যক্তিটা দক্ষ বা যোগ্য একজন অফিসার জাতি পেত, তাকে পাচ্ছে না। তো আলটিমেটলি দ্বিতীয় হচ্ছে যে সে যখন আসে, তার এই 5 লাখ টাকা দিয়ে সে যখন এখানে চাকরিটা নেয়, তার 10 লাখ টাকা উঠানোর এক ধরনের প্রবণতা তার মধ্যে থাকে। নাম্বার 2 হচ্ছে যে এমন যে কথা আপনি বলেছেন যে এই নাম্বারটা বেশি এবং স্ট্র্যাটেজিক পয়েন্টে তাদের থাকার কারণে যে লোকাল পাওয়ার এলিট এবং পাওয়ার এলিটের সাথে তার একটা আনহোলি অ্যালায়েন্স তৈরি হয়। এখন আমি প্রথমেই আপনাকে যেহেতু বলছি যে আমাদের পুরো স্টেট অ্যাপারেটাসের মধ্যেই যে সমস্যাটা আছে, সেখানে যে পাওয়ার এলিট যারা আছে তারাও কি করে আমরা মোটামুটি মোরলেস জানি, ভালো জিনিসটি বাদ রেখে, এক্সেপশনটা বাদ রেখে গ্রসটা বলছি। তো ফলে ওই পাওয়ারফুল লোকগুলো যত নেগেটিভ কাজগুলো করে তার জায়েজ করে দেয় এই এসআই লেভেলে বা ওসি লেভেলে। এবং এখানে এই আনহোলি অ্যালায়েন্স, সাধারণ মানুষ তখন সেই জায়গাটা বঞ্চিত হয়। একটা ভিকটিম, যে আপনি দেখবেন সেই ভিকটিম তার টাকা না থাকার কারণে, তার ক্ষমতাশালী না হওয়ার কারণে পুলিশের কাছে কিন্তু এই অ্যাজ এ হোল আমরা বলছি যে এই যে পুলিশের কালচারটা যেটা তৈরি হয়েছে। থার্ড যেটা উনি কারেক্টলি যে ট্রেনিং, এই ট্রেনিংটা কিন্তু শুধুমাত্র হিউম্যান রাইটসের না, পুলিশের যেই আপনার দক্ষতা বৃদ্ধির জন্য যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটাও কিন্তু এই লেভেলে একেবারে অনুপস্থিত। আমরা কিন্তু উপরের লেভেলে অনেক ট্রেনিংয়ের কথা জানি, কিন্তু এই এসআই লেভেলে বা ওসি লেভেলে বা কনস্টেবল লেভেলে তো নাই। অ্যান্ড ফোর্থ যে বিষয়টি, সেটি হচ্ছে যে একেবারে যে কনস্টেবল লেভেলে আমরা যে মানবতার জীবনযাপন দেখি, আপনি এগুলো অ্যাড্রেস করতে হবে দানেশ ভাই, যে একজন পুলিশ কনস্টেবল সারাদিন 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত ডিউটি করছে, এবং তার যে পরিমাণ টাকা তাকে দেওয়া হয় বেতন হিসেবে, এটা একেবারেই মানে আমি বলবো যে, এবং আপনি দেখবেন যে পেটি ক্রাইমগুলো তারা করছে, এটি কিন্তু মানে আমরা একেবারে জাজল্যমান, আমরা সবসময় রাস্তাঘাটে দেখি যে পেটি ক্রাইমগুলো করছে। এবং সর্বশেষ আমি বলবো যে বিচারহীনতার সংস্কৃতি, এই যেটা আমি বলছি, যেই লোকটি অন্যায় করছে, আমরা সবাই জানি প্লেন ক্লোথের, সে কিন্তু এই প্লেন ক্লোথটা নিয়ে সে এই যে কালচারটা তৈরি হয়েছে, তার ফলে প্লেন ক্লোথটা ব্যবহার করে কিন্তু সে এই অন্যায়গুলো করছে। এবং এটি শুরু হয়েছে কিন্তু আপনি দেখবেন যে এটি মিলিটারি শাসনের সময় সবচেয়ে ভীতিকর অবস্থা তৈরি হয়েছিল, ওই প্লেন ক্লোথ দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের নিয়ে যাওয়া, এবং সেটাই কিন্তু একটা কালচারে পর্যবসিত হয়েছে। এবং সেখানে আমি বলছি, আপনি বলতে চাচ্ছেন ওটা সংক্রামিত অনেকটা, অফকোর্স লিগেসি। এবং আমরা এই কারণে কিন্তু বারবার বলছি যে এই যে রিফর্ম, এটাকে একেবারে মডার্নাইজ করা, সময়ের মতো করে তোলা, এই জিনিসগুলো কেউ করতে যাচ্ছে না। এই যে কমিশনগুলো হয়েছে, কমিশনগুলো হওয়ার পরে তার রিফর্মটা, মডার্নাইজেশনটা হচ্ছে না কেন? কারণ যেই ক্ষমতায় আসছে সেই কিন্তু এই বাহিনীকে ব্যবহার করার এক ধরনের প্রবণতা, ফলে তার জন্য যেহেতু সুবিধাজনক অবস্থায়, সে আর এটাকে হাত দিতে চায় না যে আননেসেসারি। কিন্তু আলটিমেটলি আমি যেটা মনে করছি, যে কথাটি আসছে, উনি কয়েকটা উদাহরণ দিয়েছেন, দেখবেন আমি যে জায়গায় আশাবাদী দানেশ ভাই, একটি হচ্ছে আমাদের পুলিশের উপরের দিকে যে অফিসার যারা আছেন, প্রচুর কমিটেড অফিসার এসছেন, তাদের বাইরের ডিগ্রি বা তাদের ট্রেনিং, দক্ষতা এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলে তারা একটা আবহ তৈরি করতে পেরেছেন। আর দ্বিতীয় যেটা আমি বলছি, এই সোশ্যাল ট্রান্সফরমেশনের কারণে আমাদের যে ভয়েসগুলো রেইজ হচ্ছে, আপনার রাইট বেসড অর্গানাইজেশন, এই মিডিয়া, এই যে টক শোতে কথা হচ্ছে, রিপোর্টগুলো ডিটেল রিপোর্ট হচ্ছে, এবং এরই ফলশ্রুতিতে কিন্তু আপনি দেখবেন এই যে রাজন হত্যার বিচার, এই যে রাকিব হত্যার বিচার, এই যে পরিমলের বিচার, এই যে আপনার বিশ্বজিৎ হত্যার বিচার, এগুলো কিন্তু খুব দ্রুততার সাথে হয়েছে। এবং আমরা একসময় মানে এই কথাগুলো কিন্তু টক শোতে বারবার এসছে যে এগুলো হবেই না। তো আলটিমেটলি যে হচ্ছে, আমি মনে করি একটা ট্রানজিশনাল ফেজ, এই যে আলোচনাগুলো হচ্ছে। তবে একটা প্রবণতা, যে কথাটি আমি বলেছি, যে মাইন্ডসেটটা যে এখনো রয়ে গেছে, আপনি একজন মিলিটারি অফিসার, একজন ব্যুরোক্র্যাট, একজন পলিটিশিয়ান, একজন পুলিশ অফিসার,
তাদের সাথে কথা বলতে যাবেন, তাদের যদি কোনো একটা মানে এই যে ওপেন একটা ক্রিটিসিজম বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আপনি তাদের সাথে পাবেন না। ওই অর্গানাইজেশন স্ট্রাকচারের মধ্যেই এমন হায়ারার্কি, গণতান্ত্রিক ব্যবস্থার এত অনুপস্থিতি যে আপনি দেখবেন যে কখনো তারা একটা নেগেটিভ জিনিসকে স্বীকার করছে না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আপনি ব্যুরোক্র্যাটদের যে এটা কিন্তু একই, আমি এটা ডিটেলস বলছি না কারণ এটা যেহেতু বিষয় না, কিন্তু ওই যে মাইন্ডসেটটা এটা কিন্তু আপনি দেখবেন যে এই রিফর্ম না হওয়ার কারণে এবং এই যে পুরো সোসাইটির মধ্যে সিভিল সোসাইটির এই এম্পাওয়ারমেন্ট না হওয়ার কারণে রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন তারা অত্যন্ত শক্তিশালী হয়ে আছেন এবং একজন আরেকজনকে আপনি যেভাবে হোক ব্যাক করছে। যেটা উনি বলেছেন, কারেক্টলি বলেছেন যে দেখেন আপিল করার দরকারটা কি রাষ্ট্রের, এই রাষ্ট্রের আপিল করার দরকারটা কি। এখন হয়তো বলবে যে যেহেতু রাষ্ট্রের অ্যাপারেটাস তার জন্য আপিল, কিন্তু এর চিন্তাটা গণতান্ত্রিকও তো হতে পারতো যে একজন নাগরিক আমরা জাজল্যমান দেখছি এবং এর আগে এ ধরনের আরো ঘটনা দেখি, যে রাব্বির যে ঘটনাটা, এ ধরনের ঘটনা অজস্র ঘটনা কিন্তু আমরা দেখি। তো এই সমস্ত জায়গায় মানে সরকারের দরকার কি যে আপনার এটাকে আপিল করার জন্য আবার পুলিশ বাহিনীকে ডিফেন্ড করার জন্য আর একটা নেওয়া প্রয়োজন নাই। যে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হলো এই যে মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। ভীতিটা হলো এরকম যে রাত্রেবেলা যদি কেউ ধরে ফেলে তাহলে বিপজ্জনক এবং সে তার সম্মানের জন্য বা ইয়ার জন্য কোনো মতেই সে রক্ষা পাচ্ছে না। সেটা আমি বলছি না যে পুলিশ করছে বাইরে কোন জিনিস। এখন দেখেন রাস্তায় যদি রাত্রেবেলা বেরোলে পুলিশ যেমন যেভাবে আছে ঠিক একইভাবে এই সন্ত্রাসী বলেন, হাইজ্যাকার বলেন, যেটাই বলেন না কেন তারাও কিন্তু দাঁড়ায় আছে। তাহলে রাস্তায় বের হওয়ার পরে রাত্রেবেলা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আপনি কি করেন, তাহলে তো আমরা বেঁচে যাই। কিন্তু এই জিনিসটা কেন হচ্ছে না? আমি মনে করি এর দুটো কারণ। প্রথমত হচ্ছে আইনগত কারণ, আরেকটি হচ্ছে নৈতিকতা। আজকে আমরা আইনগত জায়গায় যদি যাই, পুলিশের নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু বিধিবদ্ধ নিয়ম আছে। উনি যে কথাই বললেন, আকাশের যত তারা পুলিশের তত ধারা, এরকম ধরনের কথা প্রচলিতই আছে। আচ্ছা, তো এখন পুলিশ যে আইনের ঊর্ধ্বে নয়, এইটি পুলিশ বাহিনী যে কাজগুলো করবে তার অ্যাক্টিভিটিসটা আইনানুগ হতে হবে। এই আইনানুগ হওয়ার জন্য কিন্তু এই যে সন্দেহজনক কারণে কাউকে তল্লাশি করা বা কাউকে গ্রেপ্তার করা ইত্যাদির যে বিধানগুলো 54 ধারার বিধান বলা হয় বা ডিএমপি অ্যাক্টে এই ধারাটি পরিবর্তিত, যাই হোক, এর উপরে কিন্তু আমাদের হাইকোর্ট আজ থেকে প্রায় এক যুগেরও বেশি সময় আগে 54-এর উপরে একটি নির্দেশনা দিয়েছিলেন জাজমেন্টের মাধ্যমে। সেই জাজমেন্ট কিন্তু এখনো কিন্তু স্টে নাই। সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে 54 ধারায় আপনি জিজ্ঞাসাবাদ করবেন, কাউকে অ্যারেস্ট করবেন, সেক্ষেত্রে কি কি প্রক্রিয়া আপনাকে সম্পন্ন করতে হবে। রিমান্ডের ক্ষেত্রেও ছিল, দুইটা ক্ষেত্রেই ছিল। 54 ধারায় যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে সেখানে কার কার উপস্থিতি লাগবে, তাদের কাছ থেকে কি কি লিখিত একটি মানে সিজার লিস্ট করতে হবে, সেই সিজার লিস্টে কার কার সাক্ষ্য নিতে হবে, তারপরে সেইখানে স্পটে থেকে ওই আসামির যে পারিবারিক সম্পর্কে কাউকে টেলিফোনে জানাতে হবে, তাকে উপস্থিত করতে হবে। এই যে কতগুলি পর্যায়ক্রমিক বিধিবিধান দেওয়া হয়েছিল সেটিকে উপেক্ষা করা হচ্ছে। তার মানেটা কি? আমি খুব গর্বভরে বলতে চাই, আমাদের পুলিশের অনেকগুলি আন্তর্জাতিক মানের অপরাধ কার্যক্রম প্রতিহত করার নজির আছে। কিন্তু যারা এই বাহিনীকে পরিচালনা করছেন তারা কি এই সমস্ত ছোটখাটো বিষয়ে, যেটি খুরশিদ ভাই বললেন, যে খুরশিদ সাহেব বলতেন যে মাঠ পর্যায়ে যারা, তাদের ভিতরে যে প্রবণতা আইনকে উপেক্ষা করা, মানুষের প্রতি নিগ্রহের যে মানসিকতা, এটিকে বন্ধ করার জন্য তারা কতটুকু অ্যাক্ট করছেন। বরঞ্চ আমরা যখন লক্ষ্য করি সেই সব জিনিয়াস অফিসাররা পর্যন্ত এই অপরাধী বা আইন উপেক্ষাকারী পুলিশ সদস্যদেরকে প্রশ্রয় দিচ্ছেন, তখনই কিন্তু আমাদের দুঃখের জায়গা থাকে না, আমাদের দুঃখ। আমি শুধু এই জায়গায় আমি শেষ করার আগে একটি কথাই বলবো, যে আমরা এই পুলিশ বাহিনীকে একটি আতঙ্কের নামে আতঙ্ক নামে যাতে পরিণত না হয়, আমরা সেই জায়গায় দেখতে চাই আমাদের ত্রাতা হিসেবে,
আমরা পুলিশকে কখনোই আতঙ্কের একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা চাই না। হ্যাঁ, আমি একটু হান্নান সাহেবকে একটু পরিষ্কার করে দিচ্ছি। আসলে রিমান্ডের যে জাজমেন্টটা সেটা আমাদের 54 ডিএলআরে, সেটা আপিল শুনানি হয়েছে শুরু গতকাল। গভর্নমেন্টকে একটা কমপ্লায়েন্স দিতে বলছে 4 সপ্তাহের মধ্যে। আমি সেটাখানে কিন্তু কোনো স্টে নাই। আমি কিন্তু একটা জিনিস হয়তো আপনারা জানেন কিনা জানি না, ঢাকা ম্যাজিস্ট্রেসিতে যখন রিমান্ড চাওয়া হয় তখন ঢাকার ম্যাক্সিমাম ম্যাজিস্ট্রেট 90%, মোর দ্যান 100% ম্যাজিস্ট্রেট যদি রিমান্ড অ্যালাউ করে, কিন্তু ওনারা কিন্তু অর্ডার শিটে লিখে দেয় যে রিমান্ডটা জিজ্ঞাসাবাদ করতে হবে 54 ডিএলআরের আলোকে। এই 54 ডিএলআরটা হলো ব্লাস্টের কেস, যেটা রেফারেন্সটা উনি দিলেন, এবং প্রত্যেকটা রিমান্ডের ক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট এই কথাটা লিখে দেয়। এবং ম্যাজিস্ট্রেট যখন পোস্ট রিমান্ড ফরওয়ার্ডিং আসে, রিমান্ড থেকে আসে, তখন ম্যাজিস্ট্রেট কিন্তু জিজ্ঞাসা করে। হ্যাঁ, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের ইনভেস্টিগেশনটা পার্টিকুলারলি মার্ডার কেস, হিনিয়াস ক্রাইম, এই ইনভেস্টিগেশনটা বেসড অন রিমান্ড, পুলিশ রিমান্ড ছাড়া ইনভেস্টিগেশন আমাদের এখানে 90% ইনভেস্টিগেশন বেসড অন পুলিশ রিমান্ড ছাড়া ইনভেস্টিগেশন করা খুবই টাফ আমাদের মতো দেশে। আপনি শুধু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে ইনভেস্টিগেশন করবেন, এটা ফেল করবে। আপনি শুধু অ্যালেজড আই উইটনেসের উপরে ইনভেস্টিগেশন করবেন, এটা ফেল করবে এভরি চান্স। তাহলে একটা মোক্ষম অস্ত্র কি? রিমান্ড। এই রিমান্ডটাকে মিসইউজ করা হচ্ছে, অনেকের এলিগেশন। এবং কোর্টগুলো অনেক সময়, আমাদের হাইকোর্ট ডিভিশন, আপিলের ডিভিশন বলেছে এই যে 164 যে স্টেটমেন্ট নিয়েছে ডিউরিং রিমান্ড, দিস ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। অনেক সময় কনফেশনাল স্টেটমেন্টের উপর ডেথ সেন্টেন্স দেওয়া হচ্ছে, যাবজ্জীবন দেওয়া হচ্ছে। অনেক সময় হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন বলছে এটা কনফেশন, নট এ কনফেশন ইন দ্য আই অফ ল, সে অ্যাকুইটাল হয়ে যাচ্ছে। কাজে ইটস এ ভেরি ভাইটাল ইস্যু আমাদের সাবকন্টিনেন্টে। এখন আমাকে পুলিশ বাহিনীকে এভাবেও ঢেলে সাজাতে হবে, একজন পুলিশ ইনভেস্টিগেটিং অফিসারকে আমি মনে করি তাকে পুরস্কৃত করা হবে তখন যে রিমান্ড ছাড়া সাকসেসফুল ইনভেস্টিগেশন করে প্রসিকিউশন লঞ্চ করতে পারে, আপ টু দ্য অ্যাপেক্স কোর্ট পর্যন্ত ভার্ডিক্ট আদায় করতে পারে পজিটিভ ওয়েতে। কাজে আপনি দেখবেন রিমান্ড, হ্যাঁ অবশ্যই, নট অনলি কৌশলী, তার ইন্টেলিজেন্স, তার মানে ম্যানার দেখে, হ্যাঁ তাকে এক্স্যাক্টলি তাকে ইন্টেলিজেন্ট হতে হবে, তাকে নখদর্পণে থাকতে হবে। আমি একজন লয়ার এক্সপার্ট হিসেবে যদি আমাকে বলেন, আমি মনে করি আইওকেও আমার মতো এক্সপার্ট হতে হবে। আইও যদি মানে পুরা গান থ্রো করতে না পারে, তাহলে ওই আয়ুর পক্ষে শুধু রিমান্ড নিয়ে ইনভেস্টিগেশন করে যদি দেন, সেটা কখনো সাকসেসফুল হবে না। কাজে এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আমাদের ইনভেস্টিগেশনটা যে রিমান্ড বেসড ইনভেস্টিগেশন, সেখান থেকে আমাকে মানে সরে আসতে হবে। কেন পুলিশকে রিমান্ড নিতে হচ্ছে? ওয়াই? যেমন ঐশী মার্ডার কেসের আপনি ধরেন, তারপর অনেক বড় বড় সেন্সিটিভ মার্ডার কেসগুলো দেখেন, প্রত্যেকটা কেস বেসড অন রিমান্ড। এই রিমান্ড থেকে আমাকে সরে আসতে হবে, এবং এই রিমান্ড থেকে সরে আসার জন্য ওইভাবে আমাকে ইনভেস্টিগেটিং অফিসারকে ডেভেলপ করতে হবে। তাহলে তো ওখানে শিক্ষার ব্যাপারটা আছে। অবশ্যই, আমি তো বারবার বলছি যে লেসনটা, যেই মানে এডুকেশনটা দেওয়া দরকার পুলিশকে নিচের লেভেল আপ টু ইনভেস্টিগেটিং অফিসার পর্যন্ত, এখানে গ্যাপ আছে, এখানে লেসনের অভাব আছে, প্রপার ল্যাক অফ এডুকেশনের অভাব আছে। এটা যদি ওভারকাম করা যায়, আমার মনে হয় 2 বছরের মধ্যে পুলিশ বাহিনী চেঞ্জ হয়ে যাবে, এত এলিগেশন আসবে না। এগুলি হচ্ছে শুধু দুটো কারণে, ইগনোরেন্স অফ ল, ইগনোরেন্স অফ স্ট্যাটাস। আমি একটা মানুষকে জিজ্ঞাসাবাদ করছি, তার মর্যাদা রেখে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই জ্ঞানটা হয়তো আমার নাই। আর আমি পুলিশ হিসেবে, সিপাহী হিসেবে, কনস্টেবল হিসেবে, একজন সার্জেন্ট হিসেবে আমি কতটুকু পর্যন্ত যেতে পারি, আমার পরিধি কতটুকু, সেটারও হয়তো অভাব আছে। কাজেই এইখানে একটা ব্যালেন্স লাগবে। এই ব্যালেন্সটার জন্য প্রপার এডুকেশন দরকার। সমালোচনা করা যাবে, আমি নেগেটিভ সাইডে সমালোচনা করি, কিন্তু আমার সলিউশন আসবে না। আমাকে রাস্তা দেখাতে হবে। এই যে সমস্যাগুলা, এই যে রাবির ঘটনা, রাজনের ঘটনা, আমাকে দেখতে হবে ডে আফটার টুমরো যেন এই ধরনের ঘটনা না হয়। আমি নেগেটিভ সমালোচনা করতে লাভ নেই, আমাকে সলিউশন বের করতে হবে। যে এটার যদি সলিউশনটা আমাকে বের করতে হবে, সলিউশন না আসে, সমাধান না হয়, তাহলে এটা বাড়তেই থাকবে। এটা তো কেউ চায় না, সমাজের কেউ চায় না। অ্যালার্মিং। এখন থেকে আমি মনে করি পুলিশ বাহিনী এই জিনিসগুলো খুবই নজরে দেওয়া উচিত, এবং উচ্চতর লেভেল থেকে নজর দিয়ে এটা গ্রাস রুট লেভেল পর্যন্ত তাদের একটা ইন্টারাকশনের প্রয়োজন। লয়ারদের সঙ্গে বসবে, হায়ার অফিসিয়ালসের সঙ্গে বসবে, কিভাবে ইন্টারোগেশন করতে হয়, জিজ্ঞাসাবাদ করতে হয়, এবং তাদেরকে আইন সম্পর্কে ধারণা দিতে হবে। প্রতি মাসে একবার ইন্টারাকশন করতে হবে। আমার মনে হয় এভাবে যদি আপনি একটা যদি গণজাগরণ শিক্ষার ইয়ার মধ্যে একটা প্রসেসের মধ্যে একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে আসেন, এই জিনিসগুলো থাকবে। আমরা আশা করব যে পুলিশ বাহিনী এটা হবে সামনের দিনগুলোতে। আপনাদেরকে ধন্যবাদ। একটা লাইন বলেন যে শুধুমাত্র পুলিশকে যদি আপনি এম্পাওয়ার করেন তাহলে কিন্তু হবে না, আপনার পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে, কারণ একটা আরেকটার সাথে লিঙ্কড, আপনার কোর্ট সিস্টেমকে আধুনিকায়ন করতে হবে,
প্রিজনকে আধুনিকায়ন করতে হবে, কারণ এই তিনটি একটার সাথে কিন্তু রিলেটেড। আপনাদেরকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।